হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার আমাদের যে সিভিক্স তার নেক্সট ক্লাসে চলে আসছি। আজ আমাদের ক্লাস 5। অনেকগুলো টপিক আমরা কভার করেছি। ডাইভার্সিটি আমাদের শেষ, গভর্নমেন্ট শেষ করেছি, মেকিং এ লিভিং এটা খুবই ছোট চ্যাপ্টার, এটা আমরা শেষে কভার করব। ডেমোক্রেসি আমাদের শেষ হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আনপ্যাকিং জেন্ডার এগুলো ছোট ছোট চ্যাপ্টার, এগুলো আমরা শেষে কভার করব। আজ আমরা করব দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, আমাদের এগুলোর মধ্যে এই যে গভর্নমেন্ট এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্ট্যান্ট, অনেক কোশ্চেন আছে। আর এই দ্য কনস্টিটিউশন এই দুটো চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপর বাকিগুলো আমরা করতে পারি। এই দুটো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো যেহেতু আমাদের যে ক্লাসগুলি সেগুলি পিওয়াই কিউ বেসড, তাই এগুলি কিন্তু তোমাদের আবার রিপিট হওয়ার অনেক চান্স আছে। আর রিপিট হলে এখান থেকেই হবে। আমি যে সবচেয়ে বেস্ট কোয়েশ্চেনগুলি যেগুলি তোমরা আটকাতে পারো সেগুলি কিন্তু তুলেছি। ঠিক আছে, তাই শুরু করি। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। তাহলে শুরু করি। Article 39A of the Indian Constitution places a duty on the state to provide dash to citizens. ভারতীয় সংবিধানের 39A অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের ড্যাশ প্রদান করা। রিজার্ভেশন অফ সিটস ইন পাবলিক ইউনিভার্সিটিজ, সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ, লিগ্যাল এইড বিনামূল্যে আইনি সহায়তা, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম জনবন্টন ব্যবস্থা, অ্যাক্সেস টু প্লেসেস অফ রিলিজিয়াস ওয়ার্শিপ ধর্মীয় উপাসনাস্থলে প্রবেশাধিকার। তো 39A এটা অনুযায়ী যে রাষ্ট্রের দায়িত্ব হলো আর্থিকভাবে যারা দুর্বল সেই নাগরিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা, যাতে সবাই সমানভাবে ন্যায় বিচার পায়। ঠিক আছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণ, এটা আর্টিকেল 39A এর সঙ্গে সম্পর্কিত নয়, তাই এটা হচ্ছে না। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পিডিএস এর উদ্দেশ্য হলো স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করা। এটা যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 সেটার সঙ্গে সম্পর্কিত, তাই এটা হচ্ছে না। ধর্মীয় উপাসনাস্থলের প্রবেশাধিকার, এটা যে আর্টিকেল 25 থেকে 28 তার মধ্যে আসছে। ঠিক আছে, সমতার অধিকার যেটা সেটার সঙ্গে সম্পর্কিত, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। নিম্নলিখিত বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। The Disability Act 1995 states that persons with special needs have equal rights and the government should ensure their full participation in society. প্রতিবন্ধী আইন 1995 অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার রয়েছে এবং সমাজে তাদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। Under this act, the government has to segregate children with special needs into special schools. এই আইন অনুযায়ী সরকারকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা বিশেষ বিদ্যালয়ে পাঠাতে হবে। এটা অনেকটা পেডাগজিক্যাল কোয়েশ্চেন। তো স্টেটমেন্ট এ যেটা সেটা কিন্তু ঠিক, কারণ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 1995 এটা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও পূর্ণ অংশগ্রহণ সমাজের মধ্যে এটা নিশ্চিত করার কথা বলে, তাই এটা কিন্তু ঠিক। কিন্তু এই যে আইনটি এটি কিন্তু শিশুদের আলাদা স্পেশাল স্কুলে পাঠানোর কথা কিন্তু বলে না, ইনক্লুসিভ এডুকেশনকে উৎসাহ দেয়, তাই বি আমাদের ভুল, এ হচ্ছে আমাদের ঠিক। তাহলে অনলি এ ইজ ট্রু, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট 2005 হ্যাজ মেড ইট পসিবল ফর, হিন্দু উত্তরাধিকার আইন 2005 অনুযায়ী সম্ভব হয়েছে, এটা আমরা আগেও করেছি, ডটার্স টু গেট ইকুয়াল শেয়ার ইন প্যারেন্টস প্রপার্টি, কন্যারা পিতামাতার সম্পত্তিতে সমান অংশ পাবে, মেন টু হ্যাভ এ রাইট ইন দেয়ার সিস্টার্স ডাউরি অ্যান্ড প্রপার্টি, পুরুষরা তাদের বোনের যৌতুক ও সম্পত্তিতে অধিকার পাবে। তো এই যে হিন্দু সাকসেশন অ্যাক্ট 2005 সালে যেটি হয়েছিল, এটা অনুযায়ী মেয়েরাও ছেলেদের সমানভাবে তাদের পিতার যে সম্পত্তি সেটার অধিকারী। ঠিক আছে, কিন্তু পুরুষদের বোনের যৌতুক সম্পত্তির উপর কোনো বিশেষ অধিকার সেক্ষেত্রে নেই, তাই এটা হচ্ছে না, এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এ ইজ ট্রু, বি ইজ ফলস, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইফ এ পার্সন ইজ ডিনাইড মেডিকেল ট্রিটমেন্ট ইন এ হসপিটাল ইট ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ হুইচ রাইট, কোনো ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দিতে অস্বীকার করা হলে তা কোন অধিকারের স্পষ্ট লঙ্ঘন? রাইট টু হেলথ স্বাস্থ্যের অধিকার, রাইট টু ইনফরমেশন তথ্য জানার অধিকার, রাইট টু মেডিকেল ট্রিটমেন্ট চিকিৎসা পাওয়ার অধিকার, রাইট টু লাইফ জীবনের অধিকার। তো আর্টিকেল 21 যেটা ছিল রাইট টু লাইফ, এর মধ্যে চিকিৎসা পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত, তাই হাসপাতালে চিকিৎসা দিতে অস্বীকার করা আর্টিকেল 21 এর লঙ্ঘন, তাই রাইট টু লাইফ হচ্ছে আমাদের অ্যান্সার। রাইট টু হেলথ এটি গুরুত্বপূর্ণ অধিকার হলো, সংবিধানে কোনো মৌলিক অধিকার হিসেবে উল্লেখ নাই, তাই এটা কিন্তু হচ্ছে না। রাইট টু ইনফরমেশন এটা তো ইনফরমেশনের সঙ্গে সম্পর্কিত, তাই এই ক্ষেত্রে হচ্ছে না। চিকিৎসা পাওয়ার অধিকার এটি কোনো আলাদা মৌলিক অধিকার নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
In which case did the Supreme Court of India state that the right to life under Article 21 includes the right to pollution-free water and air? ভারতের সুপ্রিম কোর্ট কোন মামলায় বলেছিল যে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন ধারণের অধিকারের মধ্যে দূষণমুক্ত জল ও বায়ুর অধিকার অন্তর্ভুক্ত? এম.সি. মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সুভাষ কুমার ভার্সেস স্টেট অফ বিহার, সমিত মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, আর্ট অফ লিভিং কেস অন যমুনা ফ্লাড প্লেন। তো এই মামলা যেটা এই যে আমাদের বি মামলা সুভাষ কুমার ভার্সেস স্টেট অফ বিহার, এখানে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয় যে দূষণমুক্ত জল ও বায়ু পাওয়া আর্টিকেল 21-এর অংশ। ঠিক আছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এম.সি. মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা পরিবেশ সংক্রান্ত একটা মামলা। ঠিক আছে, কিন্তু দূষণমুক্ত জল ও বায়ুর অধিকার সম্পর্কিত এই কোনো কোনো রায় কিন্তু এই আমাদের কেসে দেওয়া নেই, তাই এটা হচ্ছে না। সমিত মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল 21-এর নীতির সঙ্গে সম্পর্কিত নয়, তাই এটাও হচ্ছে না। আর্ট অফ লিভিং কেস অন যমুনা ফুড প্লেন্স, এটি যমুনা বন্যভূমিতে পরিবেশগত ক্ষতি সংক্রান্ত মামলা, আর্টিকেল 21-এর সঙ্গে কোনো সং নেই, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন টিচিং দ্য প্রমোশন অফ সোশ্যাল জাস্টিস এ টিচার শুড গিভ এক্সাম্পলস অফ দ্য ফলোয়িং ইন ক্লাস। সামাজিক ন্যায় বিচার শেখানোর জন্য একজন শিক্ষক শ্রেণীকক্ষে নিম্নলিখিত বিষয়গুলির উদাহরণ দেবেন: অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, আর্টিকেল 17 অফ দ্য কনস্টিটিউশন, অস্পৃশ্যতা বিলোপ, রিজার্ভেশন পলিসি, সংরক্ষণ নীতি, জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। তো সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, এটা এটা শেখানোর জন্য আমাদের অস্পৃশ্যতা বিলোপ, যেটা আর্টিকেল 17, আর সংরক্ষণ নীতি, এর উদাহরণ দেওয়া কিন্তু উচিত। তাই দুটোই হচ্ছে আমাদের ঠিক, এ বি আর ট্রু, সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ যেটা, সেটা হলো আদালতের একটা ক্ষমতা যার মাধ্যমে অসাংবিধানিক যে আইন সেটা বাতিল করা যায়। তাই সোশ্যাল জাস্টিসের উদাহরণ কিন্তু এটা হচ্ছে না, তাই সি হচ্ছে না, এ আর বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। নিম্নলিখিত বক্তব্যগুলি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। অ্যাসারশন, পিপল আর ডিসক্রিমিনেটেড এগেনস্ট বিকজ দে আর পোর, মানুষ দরিদ্র হওয়ার কারণে বৈষম্যের শিকার হয়। রিজন, পোভার্টি অ্যান্ড ল্যাক অফ রিসোর্সেস আর কি রিজনস ফর ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া, কারণ দরিদ্র ও সম্পদের অভাব ভারতে বৈষম্যের প্রধান কারণ। এগুলো অপশনগুলি। ঠিক আছে, তো যদি আমরা এসারশনটা দেখি, দারিদ্র্যের কারণে মানুষ শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ইত্যাদিতে বৈষম্যের শিকার হয়, তাই পোভার্টি অ্যান্ড ল্যাক অফ যে আমাদের রিসোর্স, এটাই কিন্তু বৈষম্যের একটি প্রধান কারণ। এবং বি যেটা আমাদের আর, এটা কিন্তু অ্যাসারশনকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রেজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ লিভিং ডকুমেন্ট? ভারতীয় সংবিধান একটি জীবন্ত দলিল, এর অর্থ কি? রাইট টু লাইফ ইজ এ ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন, সংবিধানে জীবন ধারণের অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। দ্য কনস্টিটিউশন ওয়াজ ইনেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড নট ইম্পোজড ফ্রম আউটসাইড, সংবিধান ভারতের জনগণ প্রণয়ন করেছেন, বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়নি। দ্য কনস্টিটিউশন এভলভস উইথ চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস অ্যান্ড রিমেইনস মিনিংফুল ইন পিপলস লাইভস, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সংবিধান বিকশিত হয় এবং মানুষের জীবনে প্রাসঙ্গিক থাকে। দ্য কনস্টিটিউশন ইজ এ সেক্রেড ডকুমেন্ট ইকুইভ্যালেন্ট টু এ লিভিং টিচার, সংবিধান একটি পবিত্র দলিল এবং জীবন্ত শিক্ষকের সমতুল্য। তাহলে ভারতীয় সংবিধান একটি জীবন্ত দলিল, এর অর্থ কি? ভারতীয় সংবিধানকে লিভিং ডকুমেন্ট বলা হয় কারণ প্রয়োজন অনুযায়ী এই আমাদের সংবিধানে সংশোধন করা যায়। ঠিক আছে, তাই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরী হয়, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। জীবন ধারণের অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, এটা আর্টিকেল 21 সম্পর্কে, আমাদের সংবিধান সম্পর্কে সেরকম হচ্ছে না। সংবিধান ভারতের জনগণ প্রণয়ন করেছেন, বাইরে থেকে চাপিয়ে দেওয়া না, এটি সংবিধান কে তৈরি করেছে তা বোঝায়, কিন্তু লিভিং ডকুমেন্টের দিক থেকে এটা কিন্তু স্টেটমেন্টটা ঠিক হচ্ছে না। সংবিধান একটি পবিত্র দলিল এবং জীবন্ত শিক্ষকের সমতুল্য, সংবিধানকে জীবন্ত শিক্ষক বলা হয় না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ পার্ট ইজ নোন অ্যাজ দ্য কনসায়েন্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের বিবেক নামে কোন অংশটি পরিচিত? ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, দ্য পঞ্চায়েত ব্যবস্থা। তো যেটা আমাদের ডিপিএসপি আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা পার্ট 4-এ আছে, আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত, এটাকেই কিন্তু সংবিধানের বিবেক বলা হয়, কারণ এগুলি একটি ওয়েলফেয়ার স্টেট গঠনের নীতি নির্দেশ করে। ওয়েলফেয়ার স্টেটের বাংলা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র।
ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ফান্ডামেন্টাল ডিউটিস কি? এগুলি নাগরিকদের কর্তব্য। ঠিক আছে, মৌলিক অধিকার, এগুলো নাগরিকদের মৌলিক অধিকার। ঠিক আছে, কনসায়েন্স অফ কনস্টিটিউশন এগুলোকে বলা হয় না। পঞ্চায়েত ব্যবস্থা, এটা পার্ট 9 এর অন্তর্গত, স্বশাসন যে ব্যবস্থা সেটা। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য শিডিউল্ড কাস্টস অ্যান্ড দ্য শিডিউল্ড ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989? তপশিলি জাতি ও তপশিলি জনজাতি অত্যাচার প্রতিরোধ আইন 1989 সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? ইট ইজ অ্যান অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেল 17 অফ দ্য কনস্টিটিউশন। এটি সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদের একটি সংশোধনী। ইট কন্টেন্স এ লিস্ট অফ ক্রাইমস আইডেন্টিফাইড অ্যাজ ফর্মস অফ হিউমিলিয়েশন। এতে অপমানজনক অপরাধগুলির একটি তালিকা রয়েছে। ইট কন্টেন্স এ লিস্ট অফ ক্রাইমস এগেন্স্ট ওমেন ফ্রম দলিত অ্যান্ড ট্রাইবাল কমিউনিটিস। এতে দলিত ও আদিবাসী নারীদের বিরুদ্ধে অপরাধের তালিকা রয়েছে। ইট কন্টেন্স এ লিস্ট অফ অ্যাকশনস দ্যাট ডিসপোজেস দলিতস অ্যান্ড আদিবাসীস। এতে দলিত ও আদিবাসীদের সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত করার কাজগুলির তালিকা রয়েছে। তো এই যে এসটি এসসি প্রিভেনশন অ্যাক্ট 1989, এখানে কিন্তু এই যে অপমানজনক অপরাধের তালিকা এটা রয়েছে। এতে এসসি এসটি মহিলাদের বিরুদ্ধে যে বিশেষ অপরাধ সেটাও রয়েছে। ঠিক আছে, আর এতে যে জমি বা অধিকার থেকে বঞ্চিত করার মতো অপরাধ এটাও রয়েছে, কিন্তু 17 নম্বর অনুচ্ছেদের একটি সংশোধনী কিন্তু এটি নয়। ঠিক আছে, তাই বি সি ডি হচ্ছে আমাদের ঠিক। বি সি ডি, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন্ডিয়ানস সেলিব্রেট রিপাবলিক ডে ইন অর্ডার টু মার্ক। ভারতীয়রা প্রজাতন্ত্র দিবস পালন করে কোন ঘটনাকে স্মরণ করার জন্য? ইন্ডিয়াস ফার্স্ট জেনারেল ইলেকশন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন, ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা, এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান কার্যকর হওয়া, কমপ্লিশন অফ দ্য রাইটিং অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান রচনা সম্পূর্ণ হওয়া। তো আমরা যে প্রজাতন্ত্র দিবস পালন করি 26শে জানুয়ারি, সেটা কিন্তু 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারিতে। তাই প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ইন্ডিয়াস ফার্স্ট জেনারেল ইলেকশন, এটা ভারতের প্রথম জেনারেল ইলেকশন হয়েছিল 1951-52 সালে। ঠিক আছে, 26 জানুয়ারির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভারতের স্বাধীনতা 15ই আগস্ট 1947, তাই সেটা হচ্ছে না। সংবিধান রচনা সম্পূর্ণ হওয়া, সংবিধান 26শে নভেম্বর 1949 1949-এ গৃহীত হয়। আর এই দিনটি কনস্টিটিউশন ডে হিসেবে আমরা পালন করি, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, Ramya, working as a support staff in a bakery, has been falsely accused of stealing her employer's costly mobile phone but cannot hire a lawyer due to poor economic conditions. According to which article of the Indian Constitution will she be provided a lawyer by the state to represent her case? একটি বেকারিতে সহায়ক কর্মী হিসেবে কর্মরত রম্যার বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছে। আর্থিক অসুবিধার কারণে তিনি আইনজীবী নিয়োগ করতে পারছেন না। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র তাকে আইনজীবীর ব্যবস্থা করবে? একটু আগে আমরা পড়লাম আর্টিকেল যে 39A, সেটি অনুযায়ী আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ফ্রি লিগ্যাল এড প্রদান করা হবে। ঠিক আছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। আর্টিকেল 38, এটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে। আর্টিকেল 40, এটা গ্রাম পঞ্চায়েত গঠনের বিষয়ে আসে। আর অনুচ্ছেদ যে 21, এটা রাইট টু লাইফ প্রদান করে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ কগনিটিভ প্রসেস ইজ অ্যাসেসড ইন দ্য কোয়েশ্চেন হোয়াট আর দ্য স্যালাইন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? এই প্রশ্নটি কোন জ্ঞানীয় প্রক্রিয়া মূল্যায়ন করে? রিকল স্মরণ করা, এভালুয়েট মূল্যায়ন করা, অ্যানালাইজ বিশ্লেষণ করা, ক্রিয়েট সৃষ্টি করা। তো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? এই প্রশ্নে শিক্ষার্থীরা তথ্যগুলোকে মনে করে, তাই এটা হচ্ছে রিকল। এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনো কিছু এখানে বিচার করতে বলেনি, তাই এটা হচ্ছে না। বিশ্লেষণ করার কিছু নেই এখানে, তাই এটাও হচ্ছে না। সৃষ্টি তো কিছু করবে না, সৃষ্টি তো হয়ে গেছে, সেগুলি স্মরণ করবে, তাই এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন হোয়াই ডাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি নিড এ কনস্টিটিউশন? হুইচ অফ দ্য ফলোইং অ্যান্সার্স গিভেন বাই ইয়োর স্টুডেন্টস ইন্ডিকেটস এ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোয়েশ্চেন? একটি গণতান্ত্রিক দেশে সংবিধান কেন প্রয়োজন? এই প্রশ্নের উত্তরে নিচের কোন শিক্ষার্থীর উত্তরটি প্রশ্নটি না বোঝার ইঙ্গিত দেয়? স্টুডেন্ট সি বলছে, a constitution ensures that a dominant group does not use its power against less powerful groups. শিক্ষার্থী সি বলছে যে সংবিধান নিশ্চিত করে যে ক্ষমতাবান গোষ্ঠী দুর্বল গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করতে না পারে। স্টুডেন্ট বি বলছে কনস্টিটিউশন গিভস আস এ সেট অফ রুলস অন দ্য বেসিস অফ হুইচ এ কান্ট্রি ইজ টু বি গভর্নড। সংবিধান একটি দেশ পরিচালনার নিয়মাবলী প্রদান করে। স্টুডেন্ট ডি বলছে এ কনস্টিটিউশন ইউজুয়ালি কন্টেন্স রুলস দ্যাট এনশিওর দ্যাট মাইনরিটিজ আর নট এক্সক্লুডেড ফ্রম এনিথিং দ্যাট ইজ রুটিনলি অ্যাভেলেবল টু দ্য মেজরিটি। সংবিধান সাধারণত এমন নিয়ম রাখে যাতে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের মতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়।
স্টুডেন্ট এ বলছে, এ কনস্টিটিউশন লেস ডাউন রুলস দ্যাট গার্ড এগেনস্ট দ্য মিসইউজ অফ অথরিটি বাই আওয়ার পলিটিক্যাল লিডার্স। সংবিধান রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার রোধে নিয়ম নির্ধারণ করে। তাহলে কে সবচেয়ে কম বুঝেছে সেটা বুঝতে হবে। তাহলে প্রশ্ন কি ছিল, যে গণতান্ত্রিক দেশে সংবিধান কেন প্রয়োজন, সেটাই কোশ্চেন ছিল, তাই না? হুম। তো স্টুডেন্ট এ যেটা বলেছে, আমাদের স্টুডেন্ট এ যেটা বলেছে সংবিধান রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার রোধে নিয়ম নির্ধারণ করে। তো শুধু রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহারের কথা সে বলেছে, কিন্তু সংবিধানের উদ্দেশ্য শুধু এইটুকু নয়, ঠিক আছে? তাই এর উত্তরটা সবচেয়ে অসম্পূর্ণ, বাকিগুলো কিন্তু তাও ভালো, ঠিক আছে? সংখ্যালঘু ও দুর্বল গোষ্ঠীর সুরক্ষার কথা বলেছে, যেটা সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ। দেশ পরিচালনার নিয়মাবলী, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ বা প্রধান কাজ। মেজরিটি মাইনরিটির কথা বলেছে, তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। স্বাধীনতা পরবর্তী ভারতের প্রেক্ষিতে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। অ্যাসারশন, ডেসপাইট কনস্টিটিউশনাল রেকগনিশন অফ ইকুয়ালিটি বিফোর ল, সাম ইন্ডিয়ানস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। তাহলে অ্যাসারশন বলছে, সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা স্বীকৃতি থাকা সত্ত্বেও কিছু ভারতীয় বাস্তবে অন্যদের তুলনায় বেশি সুবিধা ভোগ করে। রিজন, the ideals set out in the Indian Constitution have not yet been fulfilled. ভারতীয় সংবিধানে নির্ধারিত আদর্শগুলি এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। তো সংবিধানে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হলেও বাস্তবে এখনো অনেক মানুষ দরিদ্র আছে, অনেকের সঙ্গে জাতপাতের ভেদাভেদ হয়, ঠিক আছে? তো এই সব কারণে সমান সুযোগ কিন্তু পায় না, কারণ সংবিধানের সব আদর্শ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই এ কিন্তু ঠিক, আর কিন্তু এ কে ভালোভাবে এক্সপ্লেন করছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য অ্যাসারশন এ অ্যান্ড আর কেয়ারফুলি। নিচের প্রতিপাদ্য ও কারণ মনোযোগ দিয়ে পড়ো। অ্যাসারশন বলছে, ইন 1960 দ্য bilingual state of Bombay was divided into separate states of Marathi and Gujarati speaking people. 1960 সালে দ্বিভাষিক বোম্বে রাজ্যকে মারাঠি ও গুজরাটি ভাষাভাষীদের জন্য পৃথক রাজ্যে ভাগ করা হয়। In 1966 the state of Punjab was also divided into Punjab for Punjabi speakers and Haryana for Hindi Haryanvi speakers. 1966 সালে পাঞ্জাব রাজ্যকেও পাঞ্জাব যারা পাঞ্জাবি ভাষাভাষীদের জন্য, হরিয়ানা যারা হিন্দি হরিয়ানভি ভাষাভাষীদের জন্য ভাগ করা হয়। তো অ্যাসারশন যদি দেখি, 1960 সালে বোম্বে রাজ্যকে মহারাষ্ট্র ও গুজরাটে ভাগ করা হয়, এটা কিন্তু ঠিক। আর 1966 সালে যেটা পাঞ্জাব ও হরিয়ানায় ভাগ করা হয়, এটাও কিন্তু ঠিক, কিন্তু এটার সঙ্গে এটার কোনো সং নেই, ঠিক আছে না? মানে এটাকে যে ভাগ করা হয়েছিল এটার জন্য সেরকম কিছু কিন্তু নয়, দুটোই ঠিক, কিন্তু ভালোভাবে কিন্তু আর এ কে এক্সপ্লেন করছে না। তাই বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর এক্সপ্লেন্স আর ডাজ নট এক্সপ্লেন এ, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, the statement, the Indian Constitution provides safeguards to religious and linguistic minorities are as part of fundamental rights, infers that ভারতীয় সংবিধান মৌলিক অধিকারের অংশ হিসেবে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের সুরক্ষা দেয়। এই বক্তব্য থেকে বোঝায় যে it protects minorities against possible cultural domination by the majority, সংখ্যাগরিষ্ঠদের সম্ভাব্য সাংস্কৃতিক আধিপত্য থেকে সংখ্যালঘুদের রক্ষা করে। it protects minorities from discrimination by the majority, সংখ্যাগরিষ্ঠদের বৈষম্য থেকে সংখ্যালঘুদের রক্ষা করে। it safeguards minority interests, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে। ইট গ্যারান্টিজ ইকোনমিক অপরচুনিটিস টু মাইনরিটিস, সংখ্যালঘুদের অর্থনৈতিক সুযোগের নিশ্চয়তা দেয়। তো সংবিধান ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের সুরক্ষা দেয়, যাতে সংখ্যাগরিষ্ঠদের সম্ভাব্য সাংস্কৃতিক আধিপত্য থেকে সংখ্যালঘুদের রক্ষা করে, এটাও ঠিক। সংখ্যাগরিষ্ঠদের বৈষম্য থেকে সংখ্যালঘুদের রক্ষা করে, এটাও ঠিক। তার সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে, এটাও ঠিক। সংখ্যালঘুদের অর্থনৈতিক সুযোগের নিশ্চয়তা দেয়, অর্থনৈতিক সুযোগের নিশ্চয়তা কিন্তু দেয় না। তাই এ বি সি আমাদের ঠিক, এ বি সি ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য আইডিয়াস অফ লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর বরোড ফ্রম। ভারতীয় সংবিধানে স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব এর ধারণা নেওয়া হয়েছে আমেরিকান রেভলিউশন, আমেরিকান বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, রাশিয়ান রেভলিউশন, রুশ বিপ্লব, ম্যাগনা কার্টা। তো লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি এই তিনটি আদর্শ ফ্রেঞ্চ রেভলিউশন থেকে গৃহীত, যেটা হয়েছিল 1889 সালে। বি হচ্ছে আমাদের অ্যান্সার। আমেরিকান, এখান থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে, ঠিক আছে। রুশ বিপ্লব সমাজতন্ত্রের ধারণা নেওয়া হয়েছে। ম্যাগনা কার্টা আইনের শাসনের ধারণা দেয়। এই তিনটে আদর্শ, এর সঙ্গে কোনো সং নেই। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট,
The Constitution determines the relationship among people living in a territory called citizens and also সংবিধান একটি দেশের নাগরিকদের পারস্পরিক সম্পর্ক এবং আরও নির্ধারণ করে রিলেশনশিপ এমং পিপল অ্যান্ড কর্পোরেটস মানুষ ও কর্পোরেট সংস্থার সম্পর্ক রিলেশনশিপ এমং নেইবারিং কান্ট্রিজ প্রতিবেশী দেশগুলির সম্পর্ক রিলেশনশিপ এমং পিপল অ্যান্ড গভর্নমেন্ট নাগরিক ও সরকারের সম্পর্ক রিলেশনশিপ এবং নেইবারিং কান্ট্রিজ অ্যান্ড গভর্নমেন্ট প্রতিবেশী দেশ ও সরকারের সম্পর্ক। তাহলে সংবিধান নির্ধারণ করে নাগরিকদের পারস্পরিক সম্পর্ক আর নাগরিক ও সরকারের সম্পর্ক, ঠিক আছে? তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, রিলেশনশিপ এমাং পিপল অ্যান্ড গভর্নমেন্ট। মানুষ ও কর্পোরেট সংস্থার সম্পর্ক এটা সংবিধানের মূল উদ্দেশ্য নয়। প্রতিবেশী দেশগুলির সম্পর্ক এটা কিন্তু আন্তর্জাতিক আইনের বিষয়, তাই এটা হচ্ছে না। প্রতিবেশী দেশ ও সরকারের সম্পর্ক এটিও সংবিধানের উদ্দেশ্য নয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশন লেস ডাউন, ভারতীয় সংবিধান নির্ধারণ করে দ্য স্ট্রাকচার অফ রিলিজিয়াস ইনস্টিটিউটস, ধর্মীয় প্রতিষ্ঠানের কাঠামো, নর্মস ফর পার্টিসিপেশন অফ পিপল ইন সোশ্যাল মুভমেন্টস এগেনস্ট দ্য গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অংশগ্রহণের নিয়ম, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, জাতীয় পাঠ্যক্রম কাঠামো, দ্য বেসিক লজ অর রুলস দ্যাট হ্যাভ টু বি ফলোড বাই এভরিওয়ান, সকলের অনুসরণীয় মৌলিক আইন ও নিয়মাবলী। তো সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, এটি রাষ্ট্র পরিচালনা ও নাগরিকদের মৌলিক নিয়ম নির্ধারণ করে, যেটাকে নাগরিকদের ফলো করতে হবে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ধর্মীয় প্রতিষ্ঠানের কাঠামো নির্ধারণ করে না, সরকার বিরোধী আন্দোলন এটা নিয়ম সংবিধানের মূল উদ্দেশ্য নয়, জাতীয় পাঠ্যক্রম কাঠামো এটা এনসিএফ, ঠিক আছে? এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য আইডিয়া অফ লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর বরোড ফ্রম, এটা আবার আমাদের রিপিট হয়ে গেছে। তো এটা নেওয়া হয়েছিল আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য কনস্টিটিউশন ডিটারমাইন্স দ্য রিলেশনশিপ এমাং পিপল লিভিং ইন এ টেরিটরি কল্ড সিটিজেন্স অ্যান্ড অলসো, এটাও মনে হচ্ছে আমাদের আবার রিপিট, তাই না? এই তিনটে কোশ্চেন আমাদের রিপিট হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? এটা কিভাবে হলো আমি জানি না। ডি ঠিক, এক্ষেত্রে আমাদের সি ঠিক, ঠিক আছে? আগের একটা ক্লাসও এরকম হয়েছে, তাই আমি দুবার চেকও করলাম, কিন্তু আবার এটা রিপিট হয়ে গেছে। তো আমি ক্ষমা প্রার্থী, পরের বার থেকে দেখার চেষ্টা করব আমি। তো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত নয়? ফ্রিডম স্বাধীনতা, জাস্টিস ন্যায় বিচার, ইকুয়ালিটি সাম্য, লিবার্টি স্বাধীনতা। তো ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বল সেখানে কিন্তু ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এইগুলি কিন্তু আছে, কিন্তু এই যে ফ্রিডম, ফ্রিডম কথাটি কিন্তু সেখানে নেই, সেখানে লিবার্টি শব্দটি ব্যবহৃত হয়েছে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য ড্যাশ প্রোটেক্ট সিটিজেন্স এগেনস্ট দ্য আরবিট্রারি অ্যান্ড অ্যাবসলিউট এক্সারসাইজ অফ পাওয়ার বাই দ্য স্টেট, রাষ্ট্রের স্বেচ্ছাচারী ও নিরঙ্কুশ ক্ষমতার অপব্যবহার থেকে নাগরিকদের ড্যাশ রক্ষা করে? ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, পলিটিক্যাল রাইটস রাজনৈতিক অধিকার, হিউম্যান রাইটস মানবাধিকার। তো ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে আমাদের পার্ট 3-তে আছে, আর্টিকেল 12 থেকে 35, এটাই কিন্তু নাগরিকদের যে রাষ্ট্রের যে স্বেচ্ছাচারী সেটার থেকে কিন্তু রক্ষা করে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ডিপিএসপি কি? এগুলি সরকারের জন্য নির্দেশমূলক নীতি, ঠিক আছে? কিন্তু এগুলি আদালতে চ্যালেঞ্জ করা যায় না। রাজনৈতিক অধিকার সংবিধানে এভাবে আলাদা করে কোনো শ্রেণী নেই। মানবাধিকার এটি একটি বিস্তৃত ধারণা, ঠিক আছে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস ভায়োলেট আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, নিম্নের কোন কাজগুলি ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে? এ স্যানিটেশন স্টাফ নট গেটিং মিনিমাম ওয়েজেস ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট, সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি না পাওয়া, প্রাইভেট স্কুলস চার্জিং এক্সরবিটেন্ট ফিজ ফ্রম স্টুডেন্টস, বেসরকারি বিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায়, এ টেক্সটাইল কোম্পানি কন্টামিনেটিং দ্য গ্রাউন্ড ওয়াটার হুইচ ইজ এ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, একটি বস্ত্র কারখানা দ্বারা পানীয় জলের ভূগর্ভস্থ জল দূষিত করা, ডিনাইং হকার্স টু ক্যারি অন দেয়ার বিজনেস অন দ্য পেভমেন্টস, হকারদের ফুটপাতে ব্যবসা করতে বাধা দেওয়া। তো 21 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করে কোনগুলি? আর্টিকেল যে আর্টিকেল 21 রাইট টু লাইফ, এটার ব্যাখ্যা সুপ্রিম কোর্ট ভালোভাবে করেছে। এর মধ্যে জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ, ঠিক আছে, এগুলি কিন্তু অন্তর্ভুক্ত করা আছে। তো এর মধ্যে কিন্তু আছে যে ন্যূনতম মজুরি না পাওয়া, এই ব্যাপারটাও কিন্তু আলোচনা করা হয়েছে। বেসরকারি বিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায় এটা কিন্তু বলা হয়নি, তাই এটা হচ্ছে না। বস্ত্র কারখানা দ্বারা পানীয় জলের ভূগর্ভস্থ জল দূষিত করা, এটাও কিন্তু বলা আছে।
ফুটপাতে ব্যবসা করতে বাধা দেওয়া এটাও কিন্তু বলা নেই। তাই এ আর সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ আর সি, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। স্টেটমেন্ট এ, ইফ অ্যান এফআইআর হ্যাজ বিন রেজিস্টার্ড ফর এ কগনিজেবল অফেন্স, দ্য পুলিশ ক্যান ডিটেইন এনি রিলেটিভ অফ দ্য অ্যাকিউজড ফর 24 আওয়ার্স। কোনো কগনিজেবল অপরাধে এফআইআর দায়ের হলে পুলিশ অভিযুক্তের যে কোনো আত্মীয়কে 24 ঘন্টা আটকে রাখতে পারে। দ্য পুলিশ ইনভেস্টিগেশন ইনক্লুডস কালেক্টিং ডিফারেন্ট কাইন্ডস অফ এভিডেন্স। পুলিশি তদন্তের মধ্যে বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ অন্তর্ভুক্ত থাকে। তো এই আমাদের এ আর বি, এই দুটো যদি আমরা দেখি, তো স্টেটমেন্ট এ কিন্তু পুরোপুরি ভুল। এফআইআর হলে পুলিশ অভিযুক্তের আত্মীয়কে 24 ঘন্টা আটকে রাখতে পারে না। আইন অনুযায়ী শুধুমাত্র অভিযুক্ত যে, সে কিন্তু তাকে কিন্তু আটকে রাখতে পারে। ঠিক আছে। আর বিবৃতি বি যদি বলি, পুলিশের তদন্তের জন্য বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ অন্তর্ভুক্ত থাকে, এটা কিন্তু থাকে। তাই স্টেটমেন্ট এ আমাদের ভুল, স্টেটমেন্ট বি হচ্ছে আমাদের ঠিক। তাহলে এ ইজ ফলস, বি ইজ ট্রু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কমিউনিটিজ have been provided constitutional safeguards through the Prevention of Atrocities Act 1989? 1989 সালের অত্যাচার প্রতিরোধ আইনের মাধ্যমে নিম্নের কোন সম্প্রদায় সাংবিধানিক সুরক্ষা পেয়েছে? মাইনরিটিস, সংখ্যালঘু, ওমেন, মহিলা, শিডিউল কাস্টস, তফসিলি জাতি, শিডিউল ট্রাইবস, তফসিলি জনজাতি। তো এটা আমরা পড়ে এসেছি এতক্ষণ ধরে, তাই না? তো এসসি এসটি যে প্রিভেনশন অ্যাক্ট, সেখানে কিন্তু তফসিলি জাতি, তফসিলি জনজাতি, এদেরকে কিন্তু সুরক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে। তাই সি আর ডি হচ্ছে আমাদের অ্যান্সার। অনলি সি, ডি, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পলস অফ ইন্টারভেনশন ইন রিলিজিয়ন বাই দ্য স্টেট অ্যাজ লেড আউট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মীয় বিষয়ে রাষ্ট্রের হস্তক্ষেপের উদাহরণ কোনগুলি? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বিলোপ, প্রহিবিশন অফ চাইল্ড লেবার, শিশুশ্রম নিষিদ্ধকরণ, ব্যান অন চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ নিষিদ্ধকরণ, লেইং আউট বিশাখা গাইডলাইন্স, বিশাখা নির্দেশিকা প্রণয়ন। তো রাষ্ট্র ধর্মীয় কুসংস্কার বা বৈষম্য দূর করতে হস্তক্ষেপ করতে পারে। ঠিক আছে। তো যে আমাদের অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটা কিন্তু আর্টিকেল 17 অনুযায়ী হয়েছে, তাই এটা ঠিক আছে। শিশুশ্রম নিষিদ্ধকরণ, এটি শ্রম আইন, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ হচ্ছে না, তাই এটা হচ্ছে না। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ, এটাও কিন্তু সামাজিক ও ধর্মীয় প্রথার বিরুদ্ধে, তাই রাষ্ট্র কিন্তু এক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে, তাই এটা ঠিক। বিশাখা নির্দেশিকা প্রণয়ন, এটা কিন্তু ধর্মের সঙ্গে কোনো সঙ্গ নেই, তাই এ আর সি হচ্ছে আমাদের অ্যান্সার। অনলি এ অ্যান্ড সি, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট সার্ভ দ্য পারপাস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের উদ্দেশ্য পূরণ করে না? কিপ ইটসেলফ স্ট্যাটিক সো দ্যাট দ্য স্ট্রাকচার্স ইন সোসাইটি রিমেন আনচেঞ্জড, সমাজের কাঠামো অপরিবর্তিত রাখতে সংবিধানকে স্থির রাখা, কোঅর্ডিনেশন অ্যামং ডিফারেন্ট কমিউনিটিজ টু লিভ টুগেদার, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান ও সমন্বয় বজায় রাখা, গিভ রাইটস টু দ্য সিটিজেন্স এগেনস্ট ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিজ, নাগরিকদের ব্যক্তি ও সম্প্রদায়ের বিরুদ্ধে অধিকার প্রদান করা, ডেলিনিয়েট দ্য আইডিয়ালস এ কান্ট্রি শুড আপহোল্ড, একটি দেশের অনুসরণীয় আদর্শ নির্ধারণ করা। তো ভারতীয় যে সংবিধান, এটা একটা লিভিং ডকুমেন্ট ধরা হয়, সময়ের প্রয়োজনে এটাকে কিন্তু সংশোধিত করা হয়। তাই সমাজকে অপরিবর্তিত রাখাই সংবিধানের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এ। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান ও সমন্বয় বজায় রাখা, এটা কিন্তু সংবিধানের উদ্দেশ্য, তাই এটা ঠিক। নাগরিকদের ব্যক্তি ও সম্প্রদায়ের বিরুদ্ধে অধিকার প্রদান করা, এটাও কিন্তু সংবিধানের উদ্দেশ্য, তাও এটাই ঠিক। একটি দেশের অনুসরণীয় আদর্শ নির্ধারণ করা, এটাও কিন্তু ঠিক। তাই 2, 3, 4 আমাদের ঠিক, এ কিন্তু ঠিক নয়, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। যে 2-3টে কোশ্চেন মাঝে গ্যাপ হয়েছে, তোমরা যদি বলো তাহলে এই টপিকটার উপর আমি আরেকটা ক্লাস নিয়ে আসবো, যেখানে আরো 15-20টা কোশ্চেন আমি করে দেবো। ঠিক আছে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে। তো আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।